সাম্প্রতিক একাধিক আত্মঘাতী হামলার জেরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী দুই প্রদেশে বিমান হামলা চালায় তারা। এতে অন্তত 7 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই সংখ্যা অন্তত 17 জন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকতিকা প্রদেশের একটি ধর্মীয় স্কুল এবং আবাসিক বাড়িতে বিমান হামলা চালানো হয়েছে। অপর হামলা হয়েছে নানগারহার প্রদেশে। নির্দিষ্ট করে হতাহতের সংখ্যা না জানালেও আফগান কর্তৃপক্ষ বলছে এই হামলায় নারী ও শিশু সহ বহু মানুষের প্রাণহানি হয়েছে। এদিকে পাকিস্তান তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এবং এর সহযোগী সংগঠনের আস্তানা এবং জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পে হামলা চালানো হয়েছে। ইসলামাবাদে শিয়া মসজিদ এবং বাজাউরে নিরাপত্তা চৌকি সহ বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলায় আফগানের সশস্ত্র গোষ্ঠীদের সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় এই হামলা তাদের। তবে পাকিস্তানে এই হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে তালেবান সরকার। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেট আইএস। শনিবার এক অডিও বার্তায় আইএস মুখপাত্র এই আহ্বান জানান। অনলাইনে ছড়িয়ে পড়া আগে থেকে রেকর্ড করা ওই বার্তায় আইএস মুখপাত্র আবু হুজাইফা আল আনসারি বলেন, সিরিয়ার আইএস সদস্যদের নতুন সিরীয় শাসন ব্যবস্থা, তাদের ধর্মনিরপেক্ষ সরকার এবং ন্যাশনাল আর্মির বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। 2024 সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে উৎখাতের পর ক্ষমতায় আসে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। অতীতে আল কায়েদার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরকার উগ্রপন্থী অতীত থেকে সরে এসে মধ্যপন্থী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদকে জাতিসংঘের বিকল্প এক ঔপনিবেশিক কাঠামো হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্যবসায়িক স্বার্থ আর ব্যক্তিগত ক্ষমতার এই মেলবন্ধন বিশ্ব কূটনীতিকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে বলে ধারণা তাদের। ওরিসুল ইসলামের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে গত 22 জানুয়ারি এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে এই ঘোষণা এলেও বিশ্লেষকরা মনে করছেন এর গভীরে লুকিয়ে আছে এক বড় ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। গাজায় ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে একটি আন্তর্জাতিক বৈধতা দেবে এবং সেখানকার পরিস্থিতি স্থায়ীভাবে শান্ত করবে এই ভেবে ইউরোপ ও আরব দেশগুলো ট্রাম্পের প্রস্তাবে সমর্থন দিয়েছিল। কিন্তু 2 মাস যেতে না যেতেই দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। শান্তি পরিষদের যে সনদ সদস্য দেশগুলোর কাছে পাঠানো হয়েছে সেখানে গাজা শব্দটির কোনো উল্লেখই নেই, বরং পর্ষদকে বিশ্বজুড়ে শান্তি ও সুশাসন প্রচারের একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্লেষকদের মতে জাতিসংঘকে ব্যর্থ ও অকেজো সংস্থা হিসেবে কটাক্ষ করতে শান্তি পর্ষদকে আরও কার্যকর হিসেবে জাহির করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টও এমনটাই ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন এটি পূর্ণাঙ্গভাবে গঠিত হয়ে গেলে তা হবে জাতিসংঘের সমান। পাশাপাশি ট্রাম্পও তার পর্ষদের অসীম সম্ভাবনার প্রশংসা করে বলেছেন, শান্তি পর্ষদ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা হিসেবে প্রমাণিত হবে। কিন্তু সমালোচকরা এই পর্ষদকে ট্রাম্পের সাম্রাজ্যবাদী এজেন্ডা হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এটি কার্যত জাতিসংঘকে চ্যালেঞ্জ জানাতেই তৈরি করা হয়েছে। শান্তি পর্ষদের গঠন কাঠামো ও নেতৃত্বের তালিকা স্পষ্ট করছে যে এটি রাজনীতির চেয়ে ব্যবসায়িক স্বার্থ ও ব্যক্তিগত ক্লাব সংস্কৃতিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। সদস্য হিসেবে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা মূলত ট্রাম্পের ব্যক্তিগত মিত্র বা অর্থলগ্নি জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব। বিশ্লেষকেরা মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে শুধু একটি শান্তি প্রতিষ্ঠা হিসেবে দেখছেন না, বরং একে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে হটিয়ে ট্রাম্পের ব্যক্তিগত প্রভাবাধীন নতুন ঔপনিবেশিক কাঠামো হিসেবে বর্ণনা করছেন। সমালোচকদের মতে এই পর্ষদ আন্তর্জাতিক আইনের অধীনে কোনো নির্দিষ্ট আইনি মর্যাদা বা জবাবদিহিমূলক ব্যবস্থা ছাড়াই গঠিত হয়েছে। এটি মূলত একটি যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ক্লাব তৈরির ঝুঁকি তৈরি করছে, যা ভিন্ন মত পোষণকারী দেশগুলোকে কোণঠাসা করবে। অরিসুল ইসলাম, 71। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা চালাবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে বারবারই সময় নিচ্ছেন তিনি।
একদিকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক সমরাস্ত্র মোতায়েন করেছেন, অন্যদিকে চালিয়ে যাচ্ছেন আলোচনা। বিশ্লেষকরা বলছেন, ইরান নিয়ে কোন শক্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে মার্কিন জনগণের সমর্থনের অভাবও অনেক বড় একটি কারণ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গত বছরের জুনে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারী তকমা দিয়ে একের পর এক নৌযানে হামলা চালিয়েছে দেশটি। এতে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গত মাসে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এই পদক্ষেপগুলো মার্কিনরা এখন পছন্দ করছেন না। গত মাসে করা বিভিন্ন জরিপেই তা দেখা গেছে। যেমন একটি জরিপ চালিয়েছে ইপসস। তাতে দেখা গেছে ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের জবাবে দেশটিতে হামলা চালানোর বিপক্ষে ছিলেন 42% মানুষ, পক্ষে ছিলেন মাত্র 16%। একই বিষয় নিয়ে সিবিএস নিউজ ইউগভের জরিপে হামলার বিপক্ষে ছিলেন 67% মানুষ, পক্ষে ছিলেন 33%। গত মাসে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে নিবন্ধিত মার্কিন ভোটারদের 70% মত দিয়েছিলেন যে ইরানে বিক্ষোভকারীরা নিহত হলেও যুক্তরাষ্ট্রের এতে জড়ানো উচিত হবে না। ওই জরিপে বেশিরভাগ রিপাবলিকানও ইরানে হামলার বিরোধিতা করেছিলেন। অথচ গত বছরের জুনে ইরানে হামলার পরপরই কুইনিপিয়াকের করা একটি জরিপে হামলার সমর্থন দিয়েছিলেন 42% ভোটার। সিবিএস ও কুইনিপিয়াক ইউনিভার্সিটির গত জুনের জরিপে দেখা গেছে প্রতি 10 জনের মধ্যে 8 জন অংশগ্রহণকারী অন্তত কিছুটা হলেও বড় পরিসরে যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কায় ছিলেন। এমনকি প্রতি 10 জনের মধ্যে 6 জন রিপাবলিকানও সেটি মনে করতেন। আর সিবিএস এর জরিপ অনুযায়ী 71% মার্কিন মনে করতেন যে ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রে প্রতিশোধমূলক হামলা চালাবে তেহরান। এসব পরিসংখ্যান থেকে বোঝা যায় গত বছরে ইরান বা চলতি বছরে ভেনেজুয়েলায় হামলা নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না মার্কিনরা। হামলাগুলোর উদ্দেশ্য কি সে ব্যাপারেও নিশ্চিত ছিলেন না। এসব হামলার ভবিষ্যৎ ফল কি হতে পারে তা নিয়ে শঙ্কিত ছিলেন। তবে হামলাগুলো যেহেতু স্বল্প সময়ের জন্য হয়েছিল, তাই তাৎক্ষণিকভাবে সেগুলো জনপ্রিয়তা পেয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যে জানা যেতে পারে ইরান নিয়ে নিজের চূড়ান্ত সীমা কার্যকর করার বিষয়টিতে কতটা গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১। ভেনেজুয়েলা ছাড়ছেন কিউবার নিরাপত্তা উপদেষ্টা এবং চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখে তারা ভেনেজুয়েলা ছাড়ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের মিত্র কারাকাস এবং হাভানার মধ্যকার সম্পর্কে ফাটল ধরাতেই এই চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে আসলে কি চাপে পড়ে কিউবানরা দেশে ফিরছেন নাকি স্বেচ্ছায় চলে যাচ্ছেন তা জানা যায়নি। এদিকে ডেলসি রদ্রিগেজ এখন নিজের নিরাপত্তার জন্য দেশীয় দেহরক্ষীদের ওপরই আস্থা রাখছেন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার আগে তিনি নিরাপত্তার জন্য কিউবার অভিজাত বাহিনীর ওপর নির্ভরশীল ছিলেন। সেই অভিযানে কিউবার 32 সেনা ও দেহরক্ষী নিহত হন। 2000 সালের দশকের শেষের দিকে কারাকাস এবং হাভানার মধ্যে হওয়া একটি নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে এই সেনা এবং দেহরক্ষীদের নিয়োগ দেওয়া হয়। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।